বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব B.B.A টিচিং হোম কর্তৃক আয়োজিত B.B.A অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় B.B.A অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের চ্যাপ্টার 1 শেয়ার অ্যান্ড গুডউইল ভ্যালুয়েশন। শেয়ার অ্যান্ড গুডউইল ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে শিখে নেব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। ভ্যালুয়েশন চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কিন্তু আমাদের পরীক্ষায় অঙ্ক আসে। ভ্যালুয়েশন অধ্যায়টাকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে, যার একটি অংশ হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল, আরেকটি হচ্ছে ভ্যালুয়েশন অফ শেয়ার। আজকের ক্লাসে আমরা গুডউইল ভ্যালুয়েশন করার যে রুলসগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে শিখে নেব। গুডউইল ভ্যালুয়েশনে দুটি মেথড ব্যবহার করা হয়, একটি হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড, আরেকটি হচ্ছে সুপার প্রফিট মেথড। আমরা শুরুতে দেখব ক্যাপিটালাইজেশন মেথডের মাধ্যমে কিভাবে গুডউইল ভ্যালুয়েশন বা গুডউইল নির্ণয় করতে হয়। ক্যাপিটালাইজেশন মেথডের মাধ্যমে গুডউইল বের করার সূত্র হচ্ছে মূলত ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট থেকে নিট অ্যাসেটস মাইনাস করা। কিছু অঙ্ক রয়েছে যেখানে আমাদের নিট অ্যাসেটস দেওয়াই থাকে, আর যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং করে নিট অ্যাসেটস বের করে নিতে হবে। নিট অ্যাসেটস ওয়ার্কিং করে বের করার নিয়ম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ট্রানজিবল অ্যাসেটস, অর্থাৎ যত বাস্তব সম্পদ রয়েছে, যেগুলো অবাস্তব বা ইনট্যাঞ্জিবল সম্পদ, এগুলো বাদ দিয়ে ট্রানজিবল অর্থাৎ বাস্তব সম্পদ, দৃশ্যমান সম্পদ রয়েছে, সেগুলোর প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য থেকে মাইনাস করতে হবে এক্সটার্নাল লাইবিলিটিস অর্থাৎ বহির্দায়। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাঞ্জিবল অ্যাসেটস থেকে এক্সটার্নাল লাইবিলিটিসগুলো মাইনাস করার পর এখানে আমরা যে রেজাল্ট পাচ্ছি এটার নাম হচ্ছে নিট অ্যাসেটস। এরপর আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে বের করব ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট। তো ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট বের করার নিয়ম হচ্ছে এভারেজ প্রফিট আফটার ট্যাক্স ভাগ হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন অথবা NRR। প্রশ্নপত্রে এভারেজ প্রফিট আফটার ট্যাক্স দেওয়া নাও থাকতে পারে। প্রশ্নপত্রে যদি শুধু প্রফিট দেওয়া থাকে, 5 বছরের যদি প্রফিট দেওয়া থাকে 5টি, তাহলে 5টি প্রফিট যোগ করে 5 দিয়ে ভাগ করে আমরা এভারেজ করে নিব। আবার প্রফিটগুলো যদি বিফোর ট্যাক্স থাকে সেই ক্ষেত্রে ট্যাক্স মাইনাস করে আমরা আফটার ট্যাক্স করে নিব। এটা আমাদের প্রশ্নের উপর নির্ভর করে করতে হবে। তাহলে এই দুটি ওয়ার্কিং করার পর আমরা যদি গুডউইল নির্ণয় করতে চাই তাহলে এখানে শুধু মান বসিয়ে দিলেই কিন্তু ক্যাপিটালাইজড মেথডের গুডউইল নির্ণয় করা হয়ে যাবে। ক্যাপিটালাইজড মেথড সাধারণত আমাদের পার্ট বির জন্য বেশি আসে। সি পার্টের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সুপার প্রফিট মেথড। আমরা এখন সুপার প্রফিট মেথড কিভাবে করতে হয় তার একটি নমুনা ছক শিখে নেব। আমাদের দ্বিতীয় যে মেথডটি রয়েছে গুডউইল নির্ণয় করার, সেটি হচ্ছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করতে গেলে আমাদের বেশ কয়েকটি ওয়ার্কিং করে নিতে হবে প্রত্যেকটি অঙ্কের শুরুতে। আমরা প্রথম যে ওয়ার্কিংটা করব, ওয়ার্কিং নাম্বার 1, সেটির নাম হবে অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট, অর্থাৎ কারেন্ট ইয়ার প্রফিট যেটা দেওয়া থাকবে সেটার সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো প্রশ্নপত্রে কারেন্ট ইয়ার প্রফিট যখন দেওয়া থাকবে এটা আমরা সরাসরি সেকেন্ড কলামে লিখব। এরপর আমরা নিচে লিখব ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট, এটি আমরা এখানে লিখে দেব। লিখে এখানে আমরা কোলন দিয়ে দিব। এরপরে যে আইটেমগুলো যোগ করার সেগুলো যোগ করব এবং যেগুলো বিয়োগ করার প্রয়োজন পড়বে সেগুলো মাইনাস করব। এখানে যোগ করার মতো আইটেম আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্স, অর্থাৎ সুদ খরচ যদি দেওয়া থাকে সেটা আমাদের এই প্রফিট কারেন্ট ইয়ার যেটা আছে এটার সাথে যোগ করতে হবে এবং লেস করতে হবে নন ট্রেডিং ইনকাম। নন ট্রেডিং ইনকামের পরে আছে ডেপ্ট এক্সপেন্স, যেটা সাধারণত আমরা বলি ব্যাড ডেপস, অর্থাৎ দেনাদারের উপর যে ব্যাড ডেপস ধরতে হয় এটিও মাইনাস করতে হবে। আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যে কোনো স্থায়ী সম্পদের যদি অপচয় থাকে সেগুলো কি করতে হয়, মাইনাস করতে হয়। মাইনাস করার পর এখানে আমরা একটা অ্যামাউন্ট পাবো। এরপরে যদি আমাদের অঙ্কে ট্যাক্সের কথা বলা থাকে তাহলে এই অ্যামাউন্ট থেকে আমরা ইনকাম ট্যাক্স মাইনাস করব যদি প্রশ্নে দেওয়া থাকে। তো ইনকাম ট্যাক্স যদি 40% থাকে তো 40%,
50 থাকলে 50%, যেটা থাকবে আর কি প্রশ্ন দেওয়া সেটা আমাদেরকে এইটার উপরে পার্সেন্ট কাটতে হবে। পার্সেন্ট কাটার পর যে মান আসবে এটা আমরা এখানে লিখব। এবার এই ইনকাম ট্যাক্স মাইনাস করার পর এখানে যে অ্যামাউন্ট আমরা পাচ্ছি এইটার নাম হবে অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং নাম্বার 1। 2 নাম্বার ওয়ার্কিং আমরা করব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, অ্যাসেটসের প্রেজেন্ট যে বর্তমান মূল্যগুলো রয়েছে সেগুলো এখানে আমাদের নিতে হবে। তবে এখানে শর্ত হচ্ছে এক্সক্লুডিং গুডউইল, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেটস, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট সকল সম্পদের বর্তমান মূল্যগুলো এখানে নিতে হবে। তবে এক্সক্লুডিং বহির্ভূত অর্থাৎ বাদ দিতে হবে গুডউইল, প্রশ্নে গুডউইল দেওয়া থাকলে এখানে যাবে না। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, কোনো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট যাবে না। এখন প্রশ্ন হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আসলে কি, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কোনগুলোকে বলে এটার লিস্ট আমি নিচে দিয়ে দিব। অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেটস, অবাস্তব বা অলিক সম্পদ যেগুলো রয়েছে, প্রিলিমিনারি এক্সপেন্স, বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো কিন্তু এখানে আসবে না। তাহলে এগুলো বাদ দিয়ে বাকি যে সম্পদগুলো আছে সেগুলোর প্রেজেন্ট ভ্যালু নিতে হবে। সেখান থেকে আমাদের লেস করতে হবে কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ চলতি দায়। মাইনাস করার পর এখানে যে রেজাল্ট আসবে এটার নাম লিখব আমরা ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমরা ওয়ার্কিং 1-এ যে বের করলাম অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট, ওয়ার্কিং 1-এ বের করছি, ওইটার হাফ এখান থেকে মাইনাস করে দিতে হবে। তো হাফ মাইনাস করার পর এখানে যে রেজাল্ট আসবে এটার নাম হবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং 2। 3 নাম্বার যে ওয়ার্কিংটা করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট জাস্ট আমি এখানে লিখে রাখছি, আর কোনো রুলস এখানে আমরা লিখিনি। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, এই ক্ষেত্রে আমাদের প্রশ্নপত্রে যতগুলো প্রফিট দেওয়া থাকবে সবগুলো প্রফিট যোগ করে যে কয়টা ইয়ার দেওয়া থাকবে ইয়ার দিয়ে ভাগ করলে আমাদের অ্যাভারেজ প্রফিট পাওয়া যাবে। সেই অ্যাভারেজ প্রফিট থেকে ট্যাক্স মাইনাস করার পর যে অ্যামাউন্ট পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। এটা আমরা অঙ্ক করব তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। জাস্ট আমরা এতটুকু জেনে রাখি যে 3 নম্বরে আমাদের বের করতে হবে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। 4 নম্বরে যে ওয়ার্কিংটা আমাদের বের করতে হবে সেটি হচ্ছে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট করার নিয়ম হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ ওয়ার্কিং 2, এটাকে গুণ করতে হবে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা। এই নর্মাল রেট অফ রিটার্ন অনেক সময় প্রশ্নপত্রে আমাদের দেওয়া থাকে না, যদি দেওয়া থাকে তো সেটা আমরা এখানে বসাবো, আর যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা নর্মাল রেট অফ রিটার্নটা বের করে নেব। নর্মাল রেট অফ রিটার্ন বের করার নিয়ম হচ্ছে এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার ভাগ হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার বা পিনট গুণন হচ্ছে 100, তাহলে কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন পাওয়া যাবে। 4 নাম্বার ওয়ার্কিং করার পর 5 নাম্বার ওয়ার্কিং করতে হবে আমাদের সুপার প্রফিট। সুপার প্রফিট বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অর্থাৎ যে ওয়ার্কিং 3-তে যে রেজাল্ট আমরা বের করব সেখান থেকে আমাদের মাইনাস করতে হবে নর্মাল প্রফিট অর্থাৎ ওয়ার্কিং নাম্বার 4। তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট যদি মাইনাস করি তাহলে পাওয়া যাবে সুপার প্রফিট। সুপার প্রফিট যদি আমাদের পজিটিভ রেজাল্ট হয় তাহলে ওই অঙ্কে গুডউইল থাকবে, আর যদি সুপার প্রফিটটা আমাদের নেগেটিভ হয়ে যায় সেই ক্ষেত্রে ওই অঙ্কে গুডউইল থাকবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি সুপার প্রফিট যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে গুডউইল যখন আমরা নির্ণয় করব সূত্র হবে গুডউইল বের করার এই সুপার প্রফিট যত আসবে এটাকে গুণ করতে হবে পারচেস অফ ইয়ার বা ইয়ার পারচেস, এটা আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকে। আর যদি প্রশ্নে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা ইয়ার পারচেস 2 অথবা 3 ধরে নিয়েও অঙ্ক করতে পারবো। তাহলে ইয়ার পারচেস দিয়ে সুপার প্রফিটকে গুণ করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটাই হবে গুডউইল, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা প্রয়োজনীয় কিছু নোটগুলো জেনে নেব। প্রথম হচ্ছে প্রশ্নপত্রে যদি গুডউইল অ্যাট কস্ট বা গুডউইল পারচেস ইন ক্যাশ বলা থাকে তবে গুডউইল বাদ দিতে হবে না। অর্থাৎ আমরা ওয়ার্কিং 2-তে শিখেছিলাম এক্সক্লুডিং গুডউইল, আমরা জানলাম যে গুডউইল অঙ্কে যায় না, কিন্তু গুডউইল যায় না, গুডউইল অঙ্কে কখনোই যায় না। কিন্তু গুডউইল যদি অ্যাট কস্ট বলা থাকে বা গুডউইল পারচেস ইন ক্যাশ বলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুডউইল অঙ্কে নিতে হবে। নোট নাম্বার 2, লিস্ট অফ নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোন কোন আইটেমকে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বলা হয়। যেমন প্রশ্নপত্রে যদি দেওয়া থাকে জেনারেল ফান্ড ইনভেস্টমেন্ট, আইডল ফান্ড ইনভেস্টমেন্ট,
সারপ্লাস ফান্ড ইনভেস্টমেন্ট। এই আইটেমগুলো যদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এগুলো নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। এরপর আমরা দেখব লিস্ট অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট। কোনগুলোকে ট্রেডিং ইনভেস্টমেন্ট বলা হয়? যেমন ইনভেস্টমেন্ট ফর রিপ্লেসমেন্ট অফ অ্যাসেটস, ইনভেস্টমেন্ট ফর সিজনাল রিকোয়ারমেন্ট, ইনভেস্টমেন্ট ফর লাইবিলিটিস পেইড অফ। তাহলে এগুলোকে বলা হয় ট্রেডিং ইনভেস্টমেন্ট। এরপর রয়েছে লিস্ট অফ ফিকটিসিয়াস অ্যাসেটস, অর্থাৎ অবাস্তব অকল্পনীয় সম্পদ। প্যাটেন্ট, ট্রেডমার্ক, ডিসকাউন্ট অন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার, আন্ডার রাইটেন কমিশন অর্থাৎ অবলেখকের কমিশন এবং প্রিলিমিনারি এক্সপেন্স। এগুলোকে সাধারণত আমরা ফিকটিসিয়াস অ্যাসেটস অর্থাৎ অবাস্তব বা অলীক সম্পদ বলে থাকি। এই যে সাধারণ কিছু নিয়ম, এই রুলসগুলো যদি আমরা একটু মাথায় রাখি এবং পরবর্তী ক্লাসে যদি আমরা অঙ্কগুলো ভালো করে দেখি তাহলে এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।